ওকে আবিদ, আমরা বায়োলজি আলোচনা করতেছিলাম। তো আজকে আলোচনা করব আমরা মূলত সাইটোপ্লাজম ও অঙ্গাণু, অর্থাৎ সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে সেগুলো নিয়ে। তো সাইটোপ্লাজম জিনিসটা আসছে কোথা থেকে তুমি ভালো করেই জানো যে সাইটোপ্লাজম মূলত আসছে কোথা থেকে। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাস্ট এর আগে হচ্ছে খুব ভালোভাবে জানছি আমরা যে একটা জিনিস জানবা যে প্রোটোপ্লাজম is equal to সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম। আচ্ছা, আমরা এই লাইনটা একটু পরে বুঝতেছি যে প্রোটোপ্লাজম ইজ ইকুয়াল টু সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম। আগে হচ্ছে যে আমরা একটা উদ্ভিদ কোষ বড় করে আঁকাই নি। এটা আমি একটা হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র আঁকাইছি, বুঝছো? মানে একদম খুব সিম্পলি যে তোমার বাইরের এটা হচ্ছে যে তোমার উদ্ভিদ কোষটা, বাইরের দিক দিয়ে যে অংশগুলো দেখতেছো এটা হচ্ছে তোমার কোষ প্রাচীর। ভিতরে যে সব থেকে বড় অংশটুকু দেখতেছো এটা হচ্ছে কোষ গহ্বর, ফাঁকা। আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তো তুমি ভালো করে জানো যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, 9-10 পড়ে আসছো। নিউক্লিয়াস থাকে, তারপর হচ্ছে যে তোমার নিউক্লিওপ্লাজম থাকে। নিউক্লিয়াসের যে উপাদানগুলো আছে, ক্রোমাটিন তন্তু, এই জিনিসগুলো, ক্রোমোজোম, এই জিনিসগুলো হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতরে থাকে। হ্যাঁ, এছাড়াও তোমার হচ্ছে যে কোষের ভিতর তুমি আরও বেশ কিছু হচ্ছে যে অঙ্গাণু পাবা। যেমন ধরো হচ্ছে প্লাস্টিড পাবা। কী পাবা? উদ্ভিদ কোষের মধ্যে সব থেকে বড় ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট এরকম এরকম। তারপরে হইতেছে গিয়ে তুমি পাবা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এটা দেখবা যে নিউক্লিয়াসের চার দিয়ে এরকম করে এরকম হচ্ছে যে জালিকাকার যে তোমার অঙ্গাণু আছে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এদের গায়ে হচ্ছে যে আবার তুমি দানাদার বিভিন্ন পদার্থ দেখতে পারবো, এগুলো হচ্ছে তোমার রাইবোজোম। দেন আসো হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া, সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস। মাইট্রোকন্ড্রিয়া কীরকম হয়, যে এরকম ভাস খাওয়া একটা অঙ্গাণু, তাই না? তো এরকম আসলে রাইবোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তারপরে হচ্ছে কি মাইট্রোকন্ড্রিয়া। আমি বেশ কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ আঁকাইলাম। আরও অনেক কিছু থাকে, গলগি বডি থাকে। হ্যাঁ, আচ্ছা। তো এখন কথা হইতেছে যে এই যে উদ্ভিদ কোষটা আমি আঁকাইলাম, ঠিক আছে, উদ্ভিদ কোষটা আঁকাইলাম, উদ্ভিদ কোষটার যতটুকু সজীব অংশ আছে, মানে যতটুকু জীবিত অংশ আছে, অর্থাৎ এই কোষ ঝিল্লি থেকে শুরু করে, এটা হচ্ছে বাইরের ভিতরের দিকের আবরণ হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি থেকে ভিতরের দিকে যতটুকু সজীব অংশ আছে সবটাই হচ্ছে তোমার কি প্রোটোপ্লাজম, ঠিক আছে, সবটাই হচ্ছে কি তোমার প্রোটোপ্লাজম। এখন নিউক্লিয়াস তো হচ্ছে যে নিউক্লিয়াস ব্যতীত, ধরো যে নিউক্লিয়াসটা বাদ দিয়ে তোমার প্রোটোপ্লাজমের বাদ বাকি যা অংশটুকু আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম হচ্ছে কি যে নিউক্লিয়াস ব্যতীত, নিউক্লিয়াস ব্যতীত সজীব অংশ, ঠিক আছে। নিউক্লিয়াস বাদ দিয়ে তোমার বাদ বাকি বিভিন্ন অঙ্গাণু টঙ্গাণু, তারপর হচ্ছে কি এটা হচ্ছে সম্পূর্ণ তোমার একটা তরল পদার্থ দ্বারা পরিপূর্ণ, ঠিক আছে। সেই তরল পদার্থ সব কিছু মিলাই হইতেছে তোমার কি সাইটোপ্লাজম। আর নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিওপ্লাজম হচ্ছে যে নিউক্লিয়াসের ভিতরে তোমার যা যাবতীয় জিনিসপত্র আছে, নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে কি নিউক্লিওপ্লাজম থাকে, অর্থাৎ তরল পদার্থ দ্বারা পরিপূর্ণ থাকে। তারপর হচ্ছে কি ক্রোমাটিন তন্তু থাকে, তারপরে হচ্ছে কি নিউক্লিওলাস থাকে, এই সবগুলো। তো এই সবগুলো জিনিসকে তোমার বলা হইতেছে নিউক্লিওপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যা আছে সেগুলো হচ্ছে কি তোমার নিউক্লিওপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম সম্পর্কে তুমি আগে জানছো, সাইটোপ্লাজম হচ্ছে তোমার এগুলো, নিউক্লিওপ্লাজম হইতেছে কি যে নিউক্লিয়াসের ভিতরের জিনিসপত্র। তো আমরা মূলত হচ্ছে সাইটোপ্লাজম সম্পর্কে জানবো, কারণ সাইটোপ্লাজমের ভিতরে কি থাকে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেমন কি থাকে, মাইটোকন্ড্রিয়া আছে, তারপর হচ্ছে কি তোমার প্লাস্টিড আছে, তারপর হচ্ছে কি এন্ডোপ্লাজমিক জালিকা আছে, তারপর হচ্ছে কি রাইবোজোম আছে। এই জিনিসপত্রগুলো আছে। তো এই জিনিসপত্রগুলো সম্পর্কে জানাই হচ্ছে কি আমাদের আজকের হচ্ছে যে মেইন আর কি টার্গেট, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে এই সাইটোপ্লাজম যে ব্যাপারটা আছে এই অংশটুকু সম্পর্কে মেইন বিষয়টুকু আলোচনা করে ফেলা, ঠিক আছে। তো সবার প্রথমে যদি হচ্ছে যে আলোচনা করি যে সাইটোপ্লাজমের ভিতর হচ্ছে
কি দ্বারা গঠিত, সাইটোপ্লাজমের মেইন নিয়ে আছে কি দ্বারা গঠিত, সাইটোপ্লাজমের গঠন নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? গঠন। সাইটোপ্লাজমের কি গঠন? সাইটোপ্লাজম মূলত দুইটা জিনিস দ্বারা গঠিত, দুইটা মেইন জিনিস দ্বারা গঠিত। এক হইতেছে তোমার হচ্ছে সাইটোপ্লাজমের মাতৃকা বা সাইটোপ্লাজমের ম্যাট্রিক্স, সাইটোপ্লাজমীয় মাতৃকা, বা এটা হচ্ছে যে ইংলিশ টার্মটা হচ্ছে ম্যাট্রিক্স। মাতৃকা বা ম্যাট্রিক্স বলতে বোঝাইতেছে এই যে ভিতরে যে তরল পদার্থগুলো আছে না, সেটা মূলত হচ্ছে সাইটোপ্লাজমীয় ম্যাট্রিক্স। আর হচ্ছে অঙ্গাণু। অঙ্গাণু কোনগুলো? এই যে তোমার ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে হচ্ছে তোমার প্লাস্টিড, এগুলো হইতেছে কি তোমার সাইটোপ্লাজমের অঙ্গাণু। ঠিক আছে, যে সাইটোপ্লাজমের আমরা গঠন নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে যে আমরা আলোচনা করি যে সাইটোপ্লাজমের এটা সাইটোপ্লাজমের হচ্ছে যে কাজ নিয়ে যদি আলোচনা করি, ঠিক আছে, সাইটোপ্লাজমের কি নিয়ে কথা বলবো, কাজ নিয়ে যদি কথা বলি, তাহলে এর বেশ কিছু কাজ আছে। আমরা ইম্পর্টেন্ট যে একটা কাজ নিয়ে আলোচনা করি, যেমন হচ্ছে যে অঙ্গাণু ধারণ করা, অঙ্গাণু ধারণ। ঠিক আছে, দেখো সাইটোপ্লাজমের যতগুলো অঙ্গাণু আছে সবগুলো হচ্ছে কি সাইটোপ্লাজম সুন্দর করে সবাইকে ধরে রাখছে। ঠিক আছে, তারপর বিভিন্ন জৈবিক কাজ করা, জৈবিক কাজ করা। তবে আর কি হতে পারে, এরা হচ্ছে সাইটোপ্লাজম গুরুত্বপূর্ণ একটা কাজ করে, যে কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ। ঠিক আছে, তো অম্লত্ব ক্ষারত্ব অর্থাৎ কোষের কিন্তু হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট পিএইচ মেনটেন করে রাখতে হয়। ঠিক আছে, কোষের অ্যাসিড ক্ষারের যদি ভারসাম্য বজায় না থাকে তাহলে হচ্ছে কি কোষ মারা যাবে। তারপরে আর কি করে, যে বজ্র পদার্থ নিষ্কাশন, বজ্র পদার্থ নিষ্কাশন। এই বজ্র পদার্থ নিষ্কাশন আসে কোথা থেকে? ওই যে রেশন প্রক্রিয়ায়। রেশন প্রক্রিয়ায় যে তোমার বজ্র পদার্থগুলো আছে, এই বজ্র পদার্থগুলো হচ্ছে যে কি নিষ্কাশন করে। আচ্ছা, আমরা মোটামুটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ জিনিস গুলো জানলাম। হ্যাঁ, এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে জানাই, যে এই যে সাইটোপ্লাজমের ভিতরে, এটা তো কোষ গহ্বর, তো কোষ গহ্বরের চারদিকে একটা পর্দা আছে না, দেখো তো, এই যে একটা পর্দা দেখতে পাচ্ছ না, কোষ ঘরের চারদিকে যে একটা পর্দা আছে, এই পর্দাটা হচ্ছে মূলত টনোপ্লাস্ট। এই পর্দাটার নাম, এই পর্দা আছে, এই পর্দাটার নাম কি? টনোপ্লাস্ট। ঠিক আছে, টনোপ্লাস্ট। তো এই জিনিসটা একটু মনে রাখবা, যে টনোপ্লাস্ট, বারবার করে বলতেছি যে কোষ গহ্বর, উদ্ভিদ কোষের কোষ গহ্বর কিন্তু অনেক বড়। তো এই যে তোমার কোষ গহ্বর আছে, কোষ গহ্বরের যে পর্দাটা, এই পর্দাটার নাম হইতেছে কি? টনোপ্লাস্ট। ঠিক আছে, আচ্ছা, এবার সাইটোপ্লাজমের আমরা রাসায়নিক গঠন নিয়ে আছে যে যদি কাজ করি, রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন নিয়ে যদি কাজ করো, তো তুমি মূলত হচ্ছে যে এখানে দুইটা মেইন জিনিস পাবা। হ্যাঁ, একটা হচ্ছে অজৈব উপাদান, আর একটা পাবা হচ্ছে তোমার জৈব উপাদান। ঠিক আছে, আচ্ছা, এই দুটো মেইন শ্রেণী। হ্যাঁ, এখানে আরও হচ্ছে যে অজৈব উপাদানের প্রধান হচ্ছে কি? পানি। অজৈব উপাদানের মেইন যে উপাদানগুলো সেটা হচ্ছে কি? পানি। হ্যাঁ, প্লাস হচ্ছে পানিতে দ্রবীভূত গ্যাস, বিভিন্ন গ্যাস হচ্ছে যেখানে দ্রবীভূত অবস্থায় থাকে, তো এটা হচ্ছে অজৈব উপাদান। ঠিক আছে, এবং এখানে প্রায় কতটুকু পানি থাকে জানো? এখানে প্রায় অ্যাপ্রক্সিমেট তোমার 65 থেকে 96% পানি থাকে। ঠিক আছে, আচ্ছা, আর জৈব উপাদানের মধ্যে তুমি হচ্ছে কি পাবা তাহলে বলো? ঠিক আছে, যে শর্করা পাবা, জৈব অ্যাসিড পাবা, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, হরমোন, ভিটামিন, যা খুশি, মানে একদম যতগুলো তোমার বেসিক জৈব উপাদানগুলো থাকে তুমি হচ্ছে সব কিছুই মোটামুটি এখান থেকে পাবা। তাহলে এতটুকু হচ্ছে কি, এটা রাসায়নিক গঠন গেল। এটার গঠন বা এটাকে তুমি ভৌত গঠন বলতে পারো। এটা ভৌত গঠন, এটা হচ্ছে কি? রাসায়নিক গঠন। আমরা কাজ দেখলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যে সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা। এটা কি? যে সাইটোপ্লাজমের
আচ্ছা, সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা বলতে কি বোঝাচ্ছে, যে দেখো সাইটোপ্লাজম কি, এখানে বিভিন্ন তোমার কোষীয় অঙ্গাণু আছে। হ্যাঁ, এই কোষীয় অঙ্গাণুগুলো কি প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে যে এই কোষের ভিতরে হচ্ছে কি সংগঠন করতেছে, তাই না? তো এই যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংগঠন করতেছে, ঠিক আছে? তো তো এইখানে হচ্ছে যে তোমার কি এটার একটা বিপাকীয় ভূমিকা আছে, ঠিক আছে? এই যে বিপাক বলতে তোমার ওই রাসায়নিক বিক্রিয়াগুলোকে বোঝাইতেছে, তো এটার একটা ভূমিকা আছে। কি কি রাসায়নিক বিক্রিয়া আছে যে এর মধ্যে সংঘটিত হয়, আমরা হচ্ছে সেই জিনিসগুলো জানবো। যদি তোমাকে কখনো গ নাম্বারে বর্ণনা করতে বলে যে সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা বর্ণনা করো, তখন হচ্ছে যে সাইটোপ্লাজমের কি কি বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলোর নাম এবং হালকা করে তোমাকে বর্ণনা করতে হবে। যেমন সাইটোপ্লাজমের সব থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ বিপাকীয় ভূমিকাটা হয় সেটা হচ্ছে শ্বসন, ঠিক আছে? এই বিভাগীয়টা কি শ্বসন। শ্বসন তুমি জানো যে শ্বসন হচ্ছে কি, যে উদ্ভিদ বা প্রাণী যে প্রক্রিয়া কি তৈরি করে, এটিপি তৈরি করে। কি তৈরি করে? এটিপি, বায়োলজিক্যাল কয়েন, যেটা দ্বারা হচ্ছে যে উদ্ভিদ বা প্রাণী সমস্ত হচ্ছে যে কার্যকলাপ সম্পন্ন করে থাকে, সেটা হচ্ছে কি শ্বসন। তো শ্বসন হচ্ছে কি একটা এটিপি তৈরির প্রক্রিয়া। তো শ্বসন প্রক্রিয়াতে কিন্তু 4টা ধাপ থাকে, তাই না? তো 4টা ধাপের মধ্যে একটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এই 4টা ধাপের মধ্যে কি একটা ধাপ হচ্ছে কি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, ঠিক আছে? গ্লাইকোলাইসিস। তো এই যে গ্লাইকোলাইসিস যে ধাপটা আছে, হ্যাঁ, গ্লাইকোলাইসিস যে ধাপটা আছে, এই ধাপটা হইতেছে তোমার এই সাইটোপ্লাজমে ঘটে। এই যে সাইটোপ্লাজমের যে ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, সাইটোপ্লাজমের যে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সে ঘটে। TRIX, ম্যাট্রিক্স এ ঘটে। হ্যাঁ, এটা একটা ধাপ। গ্লাইকোলাইসিস যে ধাপটা আছে, সেটা কোথায় ঘটে? ম্যাট্রিক্সে ঘটে। আর বাকি যে 3টা ধাপ আছে, বাকি ধাপগুলো হচ্ছে তোমার মূলত মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটে। হ্যাঁ, বাকি 3টা ধাপ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে। এই কথাটা আমি তোমাকে কেন বললাম, এর একটা কারণ আছে। আমার মেডিকেল হচ্ছে যে আমার যখন আমি মেডিকেল পরীক্ষা দিয়েছিলাম, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তো ওইখানে আমার 1.25 মার্কের জন্য হচ্ছে যে তোমার মেডিকেল আসে নাই, ঠিক আছে? 1.25, যদিও এটা অনেক বড় মার্কস, বাট আমি একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে ভুল জায়গায় আসছিলাম। সেটা হচ্ছে যে এইটা, যে শ্বসন প্রক্রিয়ার কোন ধাপটা হচ্ছে যে তোমার এই সাইটোপ্লাজমের মধ্যে কোন ধাপটা ঘটে। তো গ্লাইকোলাইসিস যে ধাপটা যে ঘটে, এটা আমি দাগাইতে পারিনি, বুঝতে পারছো? মানে ওই মুহূর্তে আমি যদিও পড়ে গেছিলাম, বাট ওই মুহূর্তে দাগাইতে পারিনি। হ্যাঁ, তো এই সেই ধাপই একটা এমসিকিউ যদি আমার হয়ে যাইতো, তাহলেই হচ্ছে যে হয়তো আমি একটা মেডিকেলে চান্স পাই যেতাম। যদিও মেডিকেলে পড়ার আমার কোনো ইচ্ছা ছিল না, প্রিপারেশন নিইনি, বাট এই একটা এমসিকিউ, বুঝছো, এই একটা জানা এমসিকিউ আমি ভুল করে আসছি। তো এটা হচ্ছে তুমি ভালো করে মনে রাখবা। তাহলে শ্বসন প্রক্রিয়ার হচ্ছে যে যে ব্যাপারগুলো আছে সেগুলো সব কোথায় ঘটে? সাইটোপ্লাজমের ভিতরে ঘটে। দ্বিতীয় হচ্ছে যে তোমার সালোক সংশ্লেষণ। ঠিক আছে, সালোক সংশ্লেষণ কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি উৎপন্ন হয়? শর্করা উৎপন্ন হয়। এই প্রক্রিয়া কি উৎপন্ন হয়? শর্করা উৎপন্ন হয়, ঠিক আছে? এবং এই শর্করাকে কি বলা হয় জানো? এই শর্করাকে বলা হয় জীবজগতের প্রাথমিক খাদ্য, ঠিক আছে? জীবজগতের প্রাথমিক খাদ্য। শর্করাকে কি বলা হয়? জীবজগতের প্রাথমিক খাদ্য বলা হয়। বুঝতে পারছো যে তাহলে শর্করা কতটা? কারণ শর্করা হচ্ছে কি উদ্ভিদ নিজের কাজে লাগায়, প্লাস হচ্ছে যে কি আমরা সেই শর্করা গ্রহণ করি। তো জীবজগতের সব কিছু কোনো না কোনোভাবে কি এই উদ্ভিদের শর্করাটার উপর কি বলে নির্ভরশীল। তারপরে আরেকটা বৈশিষ্ট্য আমি লিখবো, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হইতেছে গিয়ে তোমার প্রোটিন তৈরি, প্রোটিন সংশ্লেষণ বলে, বা প্রোটিন তৈরি, প্রোটিন সংশ্লেষণ। তো প্রোটিন সংশ্লেষণটা কোথাও হয়? এই সাইটোপ্লাজমের মধ্যেই হয়। মূলত কোথায় হয়? এই যে এন্ডোপ্লাজমিক জালিকা আছে না, এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে যে তোমার রাইবোজোমগুলো লেগে থাকে, এই রাইবোজোম মূলত হচ্ছে যে প্রোটিন তৈরির কারখানা, ঠিক আছে? এই যে প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ মূলত করে রাইবোজোম। আমরা রাইবোজোম সম্পর্কে জানবো, ঠিক আছে? আমরা রাইবোজোম সম্পর্কে এরপরেই জানবো। তো এই রাইবোজোম হচ্ছে যে প্রোটিন তৈরির কারখানা, প্রোটিন তৈরির কারখানা, ঠিক আছে? আমি 3
তিনটা হচ্ছে যে বিপাকীয় ভূমিকা লিখলাম, যে শ্বসন, সাবস্টিটিউশন, প্রোটিন সংশ্লেষণ, আরও আছে যে নিউক্লিক অ্যাসিড তৈরি, লিপিড তৈরি, হ্যাঁ, তারপর হচ্ছে জীবনের সকল কার্যকলাপ চালু রাখে হচ্ছে তোমার কি, অর্থাৎ সব বিক্রিয়া চালু রাখে কি তোমার এই সাইটোপ্লাজম। ঠিক আছে, তো তার মানে হচ্ছে যে কি সাইটোপ্লাজম কি আমাদের অনেক সাইটোপ্লাজম সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা আমাদের কি খুব জরুরি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমাদের মেইন যে বিষয়, যে সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে, যে অঙ্গাণুগুলোর কথা বললাম, প্লাস্টিড হাবিজাবি, হ্যাঁ, রাইবোজোম, হ্যাঁ, অর্থাৎ যতগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে সবগুলো সম্পর্কে হচ্ছে যে এখন কি আমরা একটা একটা করে জানবো। আশা করি আমি যতটুকু আলোচনা করছি তুমি বুঝতে পারছো। আর প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম এই জিনিসগুলো নিয়ে যেন তোমার আর কোনো কনফিউশন মনের মধ্যে না থাকে, ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার? ওকে। এখন সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্যের একটা ছক দেওয়া আছে তোমার বইয়ে। তো তুমি সেই ছকটা আমি বইয়ে সুন্দর করে দাগাই দিছি, তুমি হচ্ছে যে ছকটা খুব ভালোভাবে পড়বা, কারণ এই ছকটা তোমার কি কাজে লাগবে। এবার আমরা যে জিনিসটা জানবো, মানে প্রথম সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে, 1 নম্বর যে অঙ্গাণু তোমার দেওয়া আছে রাইবোজোম, এই রাইবোজোম সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ আমরা এখন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর দিকে ঢুকতেছি। ঠিক আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর দিকে ঢুকতেছি। এখন এই অঙ্গাণুগুলো হচ্ছে যে আমরা আস্তে আস্তে জানতে থাকবো। আচ্ছা, তাহলে প্রথম যে অঙ্গাণুটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে কি রাইবোজোম, তাই না? তো রাইবোজোম সম্পর্কে আমি কিছু কথা বলি, তার আগে হচ্ছে তোমাকে আমাদের একটু দেখতে হবে যে রাইবোজোম দেখতে কীরকম। ঠিক আছে, রাইবোজোমের দেখতে কীরকম চিত্র নিয়ে আমরা হচ্ছে যে প্রথমে দেখি যে রাইবোজোম দেখতে মূলত কীরকম। ঠিক আছে, তো রাইবোজোমের মেইন দুইটা ইউনিট থাকে। একটা হচ্ছে এই ইউনিট, ছোট করে একটা হচ্ছে ইউনিট থাকে, এটা হচ্ছে একটা ইউনিট। ঠিক আছে, আরেকটা ইউনিট থাকে মোটামুটি একটু তুলনামূলক বড়, এরকম করে তুমি দুইটা ইউনিট দিয়ে নিবা। ঠিক আছে, তো এই ইউনিটটাকে বলা হয় 40S। যে ছোট যে ইউনিটটা আছে, এই যে ছোট যে ইউনিটটা আছে, এই ছোট ইউনিটটা হচ্ছে তোমার কত, এই ছোট ইউনিটটা হচ্ছে 40S সাব ইউনিট, 40S সাব ইউনিট। ঠিক আছে, আর এই বড় যে ইউনিটটার কথা বললাম, ঠিক আছে, এই বড় ইউনিটটার নাম হচ্ছে 60S সাব ইউনিট, 60S সাব ইউনিট। ওকে, এখন এটার মোটামুটি তুমি হচ্ছে যে 4টা মেইন পয়েন্ট পাবা, বুঝছো? এটা 4টা মেইন পয়েন্ট পাবা। তো আমি একটু পয়েন্টগুলোকে করি। ওকে, দেখো এরকম করে দিলাম। আচ্ছা, 4টা ইউনিটের মানে কি বলবো এটাকে আমি, 4টা ইউনিট না, এটার 4টা মেইন অংশ থাকে। ঠিক আছে, 4টা মেইন অংশ থাকে। মাঝখানের যে অংশটুকু এটাকে বলা হয় পি অংশ। ঠিক আছে, পি অংশ, বা এটা হচ্ছে পেপটাইডাল। তুমি বইয়ের মধ্যে হচ্ছে পড়বা, এটা হচ্ছে পি অংশ, মাঝখানের অংশটুকুকে বলা হয় পি অংশ বা পেপটাইডাল। যদিও তোমার বইয়ের চিত্রে এটা আঁকানো নাই, বাট আমি হচ্ছে যে তোমার এটা ইন্ডিকেট করে দিচ্ছি। ঠিক আছে, এই দিকের যে অংশটুকু থাকবে বা এই দিকের যে অংশটুকু থাকবে, তুমি হচ্ছে যে একটাকে পি বা পেপটাইডাল থেকে হচ্ছে পি অংশ আসছে। ঠিক আছে, স্থান, ঠিক আছে, স্থান, এই স্থান। তারপরে আসছে অ্যামাইনো অ্যাসাইল, আরেকটা অংশ আছে অ্যামাইনো অ্যাসাইল, এই অংশটুকু, সরি, এই যে পাইপের মতো যে অংশটুকু এটাকে বলা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসাইল বা এই অংশ। ঠিক আছে, তাহলে আরেকটা অংশ সেটা হইতেছে যে তোমার নির্গমন স্থান বা হচ্ছে এক্সিট স্থান। এই যে 3 নাম্বার যে অংশটুকু এটাকে বলা হয় নির্গমন স্থান বা হচ্ছে কি এক্সিট স্থান। তাহলে তুমি 3টা অংশ দেখলা। আর 4 নাম্বার যে তুমি অংশটা আছে, ঠিক আছে, 4 নাম্বার যে অংশটুকু আছে সেটা হইতেছে মূলত mRNA সংযুক্তি স্থান। কি স্থান? mRNA সংযুক্ত স্থান। এখন mRNA জিনিসটা কি তুমি হয়তো এখনো জানো না, আমি জানাইনি, এটা তোমার কাছে নতুন। ঠিক আছে, mRNA তুমি আরএনএ সম্পর্কে হয়তো জানো, বাট mRNA, হ্যাঁ, এই জিনিসটা সম্পর্কে জানো না। তাহলে এই 4টা জিনিস, তো এটা হচ্ছে আরএনএর প্রকারভেদের মধ্যে আমরা জানবো mRNA, tRNA, rRNA। আরএনএর হচ্ছে যে 4-5টা প্রকারভেদ আছে, 5টা, তো ওগুলো সম্পর্কে আমরা পরে জানবো। আপাতত জেনে রাখো যে 4 নাম্বার যে স্থানটা সেটা হচ্ছে কি mRNA সংযুক্তের স্থান। এখন mRNA কার সাথে সংযুক্তি হয়? tRNA এর সাথে সংযুক্ত হয়। আমি এরকম চিত্র দিয়ে দেখা দিচ্ছি, কার সাথে সংযুক্ত হয়?
টিআরএনএর সাথে সংযুক্ত হয়। ঠিক আছে, টিআরএনএ এটাকে ধরো হচ্ছে যে তুমি এরকম করে ফিতার মতো দিয়ে এরকম করে দেখা দিলা। ঠিক আছে, ফিতার মতো দেখা দিলা, এইটাই হচ্ছে তোমার কি টিআরএনএ। এই জিনিসটা হচ্ছে কত, টিআরএনএ, টিআরএনএ, এটা হচ্ছে কি টিআরএনএ। তাহলে এই হলো গিয়ে মোটামুটি তোমার একটা রাইবোজোমের কি চিত্র। তো এই এমআরএনএ আর টিআরএনএ, এই যে এমআরএনএ আর টিআরএনএ দেখলা না, এমআরএনএ আর টিআরএনএ নিয়ে একসাথে কম্বাইন্ড হয়ে এই যে এইখান থেকে মাঝখান দিয়ে যে তোমার একটা ইয়ে তৈরি করে, আচ্ছা যেখান থেকে প্রোটিন তৈরি করে, কি তৈরি করে, এই যে প্রোটিন, কি তৈরি করলো, নতুন প্রোটিন, নতুন প্রোটিন। তাহলে বুঝতে পারছো যে এমআরএনএ আর টিআরএনএ একসাথে কম্বাইন্ড করে কি তৈরি করে, হচ্ছে যে নতুন প্রোটিন তৈরি করে। হ্যাঁ, এখন প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এগুলো নিয়ে পরে হচ্ছে যে প্রোটিন সংশ্লেষণ, হ্যাঁ, ওখানে ক্লিয়ারলি আলোচনা করবো। এখন তোমার এটা নিয়ে এতটা মাথা ব্যথা করার দরকার নেই। তাহলে আমি যে এই যে চিত্রটা তোমাকে মোটামুটি আঁকাইলাম, এটা হচ্ছে কি যে একটা রাইবোজোমের চিত্র। এই চিত্রটা তোমার বইয়ে এইভাবে দেওয়া নাই, আমি এক্সট্রা কিছু জিনিস হচ্ছে যে ঘাটাঘাটি করে অ্যাড করে দিছি। ঠিক আছে, আচ্ছা রাইবোজোমের চিত্র সম্পর্কে জানলা। এটা মূলত থাকে কোথায় বলো তো, এটা মূলত হচ্ছে যে ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বললাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বললাম, সেই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে হচ্ছে কি লাগানো অবস্থায় থাকে। এই যে এর আগে হচ্ছে যে তোমাকে ইয়ে অংশটুকু যখন পড়াইতেছিলাম তখন হচ্ছে তুমি দেখলা। আচ্ছা, এখন আমরা রাইবোজোম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে যে তথ্য, ইনফরমেশন জানি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য। তো সেই তথ্যগুলো কি হতে পারে, যে এখানে তো তোমার কি ঘটে, প্রোটিন সংশ্লেষণ ঘটে, প্রোটিন সংশ্লেষণ। সংশ্লেষণ বলতে এখানে তোমার মূলত কি প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ যে তোমার মেইন ব্যাপারটা সেটা হইতেছে যে রাইবোজোমের কোনো হচ্ছে ঝিল্লি নেই বা আবরণী নেই, কোনো রাইবোজোমের কি নেই, রাইবোজোমের কোনো, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, এর কোনো আবরণী নেই, আবরণী নেই, রাইবোজোমের কোনো কি নেই, আবরণী নেই। ঠিক আছে, তো রাইবোজোম হচ্ছে এমন একটা অঙ্গাণু, রাইবোজোম হচ্ছে এমন একটা অঙ্গাণু, এটা হচ্ছে যে ওই যে আমরা দুই প্রকার কোষের গঠন পড়ে আসছি না, আদি কোষী আর প্রকৃত কোষী, উভয় প্রকার কোষেই থাকে। ঠিক আছে, রাইবোজোম হচ্ছে যে তুমি প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, হ্যাঁ, অর্থাৎ আদিকোষী ও প্রকৃত কোষী। তার মানে রাইবোজোম হচ্ছে কি যে আদিকোষী ও প্রকৃত কোষী, দ্যাট মিনস রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। তাহলে এটার আরেকটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে কি সর্বজনীন অঙ্গাণু। খুব ভালো করে মাথায় রাখবে যে কোনটি, যদি তোমাকে প্রশ্ন করে কোনটি সর্বজনীন অঙ্গাণু, সেটা হচ্ছে কি রাইবোজোম। কারণ রাইবোজোম হচ্ছে কি যে কোষগুলো হচ্ছে পরিপূর্ণ ছিল না আগের দিকের, সেই কোষগুলোতেও ছিল। এখন বর্তমান যে তুমি প্রকৃত কোষী জীবগুলো দেখো, যত প্রকার প্রকৃত কোষী জীব দেখো, তাদের মধ্যে হচ্ছে কি তুমি রাইবোজোম পাবাই কমন, কারণ এর কাছে হচ্ছে কি মূলত প্রোটিন তৈরি করা। এই কারণে হচ্ছে কি বলা হয় এদেরকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। এর আবিষ্কারককে জানো, রাইবোজোম নামটা দিছে রিচার্ড বি রবার্টসন। ঠিক আছে, নামকরণ কে করছে, নামকরণ করছে রিচার্ড বি রবার্টসন, রিচার্ড বি রবার্টসন বললাম, রিচার্ড বি রবার্টস হচ্ছে কি রাইবোজোম নামকরণ করেন। ঠিক আছে, এখন আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে হচ্ছে কি এই রাইবোজোম পাওয়া যায়। ঠিক আছে, কি বললাম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া,
ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, আর কি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম কি আমি একটু আগে আলোচনা করছি, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজমে বৃত্তাকার রাইবোজোম, যেটা হচ্ছে মূলত কি জানো, যেটা হইতেছে আরএনপি বলে, আরএনপি। আরএনপি এর পুনরূপ হচ্ছে রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল, রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল বা রাইবোনিউক্লিয় প্রোটিন কণা, রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল। ওরাও রাইবোজোমই, বাট হচ্ছে কি ওদেরকে এক্সট্রা করে কি বলা হয়, রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল আচ্ছা নামক ক্ষুদ্রাকার কণিকা কি হয়েছে পাওয়া যায় আর কি, আবিষ্কৃত হয়েছে নতুন করে। আচ্ছা, এবার হচ্ছে আমরা রাইবোজোমের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, রাইবোজোমকে মোটামুটি দুইটা প্রকারে ভাগ করা হয়। সেটা হচ্ছে যে এই এস এর উপর, এস হচ্ছে কি ভেদবার্গ ইউনিট, ঠিক আছে, এস হচ্ছে কি ভেদবার্গ ইউনিট। একটা হচ্ছে কি 70S আর একটা হচ্ছে কি 80S, এই দুই প্রকার। এখন 70S যেটা, ঠিক আছে, 70S যেটা, এটাকে যদি তুমি ভাঙো তাহলে তুমি দুইটা জিনিস পাবা। এক পাবা হচ্ছে কি যে 50S প্লাস হচ্ছে যে 30S, মানে 70Sটা হচ্ছে দুইটা ভাগে, দুইটা সাব ইউনিটে বিভক্ত। একটা হচ্ছে কত 50S প্লাস হচ্ছে কত 30S। আর 80Sকে যদি তুমি ভাঙো তাহলে দুইটা পাবা, সেটা হচ্ছে কত যে 60S প্লাস 40S, এই দুইটা। এখন এই দুটো কি মিন করে আসলে, 80S কি আর 80Sকে ভাঙালে 60 আর 40, 60 আর 40 যোগ করলে তো 100 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি 80S কেন লিখলাম, এই যে দেখো এখানে আমি দিছি যে এটা হচ্ছে কত 40S আর এটা 60S। এই দুইটাই সাব ইউনিট যদি তুমি একখানে করো তাহলে তুমি কি পাবা 80S পাবা। তার মানে এটা হচ্ছে একটা 80S রাইবোজোমের চিত্র আমি আঁকাইছি, বুঝতে পারছো? এখন এস দ্বারা মূলত আসলে কি ডিনোট করতেছে, ঠিক আছে, এস দ্বারা মূলত আসলে কি বোঝাইতেছে, এস দ্বারা বোঝা যাচ্ছে ভেদবার্গ ইউনিট। কি ইউনিট? ভেদবার্গ ইউনিট। ভেদবার্গ ইউনিট বলতে বোঝাইতেছে আমরা ধরো রাইবোজোম একটা টেস্ট টিউবের মধ্যে নিলাম, ঠিক আছে, নিয়ে টেস্ট টিউব ধরো যে এরকম একটা টেস্ট টিউবের মধ্যে নিছি, আমাদের যে ল্যাব আছে, আমাদের ল্যাবে হচ্ছে যে এরকম টেস্ট টিউবগুলো আছে, আমরা টেস্ট টিউবের মধ্যে ধরো কি নিছি, রাইবোজোম মনে করে নিছি, রাইবোজোম নিয়ে হচ্ছে যে ইয়ে করছি, করে এদেরকে কি করব, এদেরকে হচ্ছে যে আমরা সেন্ট্রিফিউজ যন্ত্রে নিব। সেন্ট্রিফিউজ হচ্ছে এরকম একটা যন্ত্র, বুঝছো, এরকম একটা যন্ত্র, ওইখানে এরকম গোল গোল মুখ আছে, ওই মুখগুলোর মধ্যে হচ্ছে যে টেস্ট টিউবগুলো এরকম করে ঢুকায় দেওয়া যায়। ঢুকায় এই যে যন্ত্রটা আছে না, যন্ত্রটা প্রচণ্ড স্পিডে ঘোরে, প্রায় মিনিটে প্রায় 3 থেকে 4,000 বার এই টেস্ট টিউবগুলোকে নিয়ে এরকম করে হচ্ছে যে ঘুরতে থাকে, বুঝছো। তো ঘুরলে হয় কি, এই রাইবোজোমের দেখো দুইটা অংশ থাকে, মানে ওই যে 80S যে রাইবোজোমটা ছিল ওইটা দুইটা অংশ হয়ে যায়, একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে কত 60। মানে রাইবোজোমের এটা হচ্ছে ছোটো যে অংশটুকু সেটা হচ্ছে 40S, বড় যে অংশটুকু সেটা হচ্ছে কি 60S। তো এরা হচ্ছে আলাদা আলাদাভাবে জমা হয়। হ্যাঁ, একদিকে ধরো যে তোমার মানে 40S যেটা সেটা হচ্ছে দ্রুত জমা হইতেছে, আস্তে জমা হইতেছে, আর যেটা 60S সেটা দ্রুত নিচের দিকে মনে করো তলানি পড়ে যাচ্ছে। আর উপরের দিকে ধরো, কথার কথা আমি বলতেছি, উপরের দিকে ধরো যে 40S গুলো জমা হইতেছে। এই যে দুইটা আলাদা আলাদা ভাগ হইতেছে, এই দুইটা আলাদা আলাদা ভাগ অনুযায়ী হচ্ছে যে এদেরকে 60S আর 40S নামকরণ করা হয়েছে, ঠিক আছে। মানে এদের ওই যে তলানি পড়ার হার, এই ভেদবার্গ ইউনিট দ্বারা বোঝা যাচ্ছে তলানি পড়ার হার, অর্থাৎ কত দ্রুত কত স্পিডে মূলত হচ্ছে যে এরা তলানি পড়তেছে। তো একটা পরে হচ্ছে যে 60 স্পিডে আর একটা হচ্ছে কত 40 স্পিডে। আমি জাস্ট কথার কথা বোঝানোর জন্য, সহজভাবে বোঝানোর জন্য এইভাবে বলতেছি যে একটা পরে হচ্ছে তোমার 60 স্পিড আর একটা কত 40 স্পিডে। তো এই দুইটাকে আলাদা আলাদা করে বলা হয় 60S, 40S, আর একত্রে বলা হয় কি 80S, ঠিক আছে। মানে যখন তুমি একত্রে এদের হার মানে গড় হার নির্ণয় করবা তখন হচ্ছে কত 80S আসবে, ঠিক আছে। তো এগুলো মূলত পাওয়া যায় হচ্ছে তোমার ইউক্যারিওটিক সেলে, কি বা প্রকৃত কোষীতে যে রাইবোজোমগুলো থাকে, সেগুলো হচ্ছে 80S। আর 70S রাইবোজোমটা থাকে মূলত আদি কোষীতে, ঠিক আছে। 70S রাইবোজোমটা কোথায় থাকে? আদি কোষীতে থাকে। তো এই জিনিসটা মনে রাখবে। এছাড়া আরও এক প্রকার তোমার রাইবোজোম দেখা গেছে, সেটা হচ্ছে 77S। এটা মূলত ছত্রাকে থাকে, ঠিক আছে, ছত্রাকে থাকে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি
এর প্রকারভেদগুলো জানলাম। এবার হচ্ছে যে রাসায়নিক, দেখি এটা বোঝা যায় কিনা, যে রাসায়নিক গঠন। এবার হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করতেছি? রাসায়নিক গঠন। তো তুমি যদি রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করো, রাইবোজোম মূলত কি দ্বারা গঠিত জানো? রাইবোজোম মূলত হচ্ছে প্রোটিন কি দ্বারা গঠিত? প্রোটিন প্লাস আরএনএ কি দ্বারা গঠিত? প্রোটিন প্লাস আরএনএ দ্বারা গঠিত। এবং এদের অনুপাত হইতেছে 1:1। এদের অনুপাত কত? 1:1। অর্থাৎ প্রোটিন যদি 50% হয়, আরএনএ হচ্ছে কত পার্সেন্ট পাবা তুমি? 50% পাবা। ঠিক আছে। আচ্ছা, আরও কিছু জিনিসপত্র আছে, যে 70S যে রাইবোজোমটা থাকে, 70S রাইবোজোমটাতে, যে 70S যে রাইবোজোমটা আছে, 70S, এই রাইবোজোমের ভিতরে তুমি 3 প্রকারের আরএনএ অণু দেখতে পারবা। আরএনএ কি দেখতে পারবা? 3 প্রকার আরএনএ। আরএনএ কি জিনিস পরে বুঝাবো। 3 প্রকার আরএনএ দেখা যায়, সেটা হচ্ছে কত? 23S, 16S আর হচ্ছে 5S। 70S কি থাকে? 3 প্রকার আরএনএ অণু থাকে। হ্যাঁ, এবং 52টা প্রোটিন থাকে। 52টি প্রোটিন অণু, 52 প্রকার, টি লিখছি, 52 প্রকার প্রোটিন। বুঝতে পারছো? আর যেটা আমরা 80S বা প্রকৃত কোষিতে যেটা দেখি, ওইটাতে হইতেছে তুমি 4টি আরএনএ দেখবা। এখানে এমআরএনএ দেখছো 3টা। ঠিক আছে, কয়টা দেখছো? 3টা দেখছো। কত? 23S, 16S, 5S। আর এটাতে দেখবা হচ্ছে যে আরএনএ দেখবা 4টি। ঠিক আছে, তো সেগুলো কি কি? সেগুলো হচ্ছে 28S, 16S, 28S, 18S, 8S, 5S। অ্যান্ড তুমি আরও কিছু জিনিস দেখতে পারবা, সেটা হচ্ছে যে 80 প্রকারের প্রোটিন অণু। 80 প্রকারের প্রোটিন অণু। ঠিক আছে, তাহলে এই বেসিক এতটুকু ছিল রাসায়নিক গঠন। আমি রাসায়নিক গঠনটা একটু হালকা করে বলে দিলাম। এবার হচ্ছে কাজ। ঠিক আছে, রাইবোজোমের কাজটুকু তুমি ইয়ে থেকে পড়ে নিবা, বাট তারপরে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ বলে দিই আর কি। সেই কাজটা হইতেছে গিয়ে তোমার প্রোটিন উৎপাদন। তাই না? বারবার করে বলে আসছি, প্রোটিন উৎপাদন বা প্রোটিন সংশ্লেষণ। ঠিক আছে। আচ্ছা, আরও একটা কাজ করে, যে গ্লুকোজের ফসফোরাইলেশন। গ্লুকোজের কি করে? ফসফোরাইলেশন করে। এবং স্নেহ জাতীয় পদার্থ বিপাক, অর্থাৎ পরিপাক ঘটে কোথায়? এই পরিপাক সংশ্লেষণ করে হচ্ছে কি বিপাক ঘটায়, মানে স্নেহ জাতীয় পদার্থের বিপাক ঘটায় হচ্ছে কি রাইবোজোম। ঠিক আছে, তাহলে এই কয়টা গুরুত্বপূর্ণ কাজ আমি লিখে দিলাম। তাহলে এতটুকু জিনিস যদি জানো, তাহলে তোমার রাইবোজোমের সব কিছু জানা হয়ে গেছে। আশা করি তুমি সবটুকু জিনিস বুঝতে পারছো। হ্যাঁ, মাত্র আজকে আমি 4টা পেজ পড়াইছি, 1 2 3 4টা, তাতেই হচ্ছে কত ওখানে টাইম চলে গেছে। কোনো সমস্যা নেই, তুমি ধীরে ধীরে বুঝতে থাকো। আমি তোমাকে বায়োলজিটা খুব এরকম ধীরে ধীরেই করাবো আর কি। ঠিক আছে, ওকে।